আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, কথায় বলি স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, আর মন যদি ভালো থাকে তবে কাজেও আসে স্বতঃস্ফূর্ততা। এই স্বাস্থ্যকে ভালো রাখতে আমরা যোগাভ্যাস করে থাকি। বিশেষজ্ঞরা বলেন যোগাভ্যাস করার কথা। একইভাবে এই পরিবেশকেও আমাদের নির্মল রাখতে হবে। আমাদের মানসিক শান্তির জন্য, মানসিক সুস্থতার জন্য আমাদের পরিবেশকে নির্মল রাখতে হবে, আমাদের নিজেদেরকে। কিন্তু কিভাবে আমরা নির্মল রাখবো? আমাদের করতে হবে বৃক্ষরোপণ বা বনমহোৎসব। আমরা প্রতি বছর জুন জুলাই মাস বৃক্ষরোপণের মাস বা বনমহোৎসবের মাস পালন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম ছিল না। তবে শুধুমাত্র জুন জুলাই মাস না শ্রোতা বন্ধু, আমাদের সারা বছর বৃক্ষের জন্য কাজ করতে হবে। আমরা যেভাবে তুলসী মাতাকে পূজা করি, যেভাবে আমরা বটবৃক্ষকে পূজা করি, একইভাবে অন্যান্য গাছগুলিকেও আমাদের রক্ষা করতে হবে। আমাদের ভালোবাসা দিয়ে তাদের বেড়ে ওঠার সাহায্য করতে হবে। তবেই আমাদের মনকে আমরা ভালো রাখতে পারবো। আমাদের বাড়ির চারপাশ, আমাদের নিজেদের চারপাশ আমরা সুন্দর এবং সবুজ রাখতে পারবো। এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পেড় মা কে নাম, অর্থাৎ মায়ের জন্য একটি গাছ লাগানোর কথা বা গাছের চারা রোপণের কথা বলেছেন, শুধুমাত্র আমাদের এই বসুন্ধরাকে সবুজ রাখার জন্য। শ্রোতা বন্ধু, কথা বাড়াবো না, আমাদের আজকের আলোচনা আমরা শুরু করব। অর্থাৎ আজকের আলোচনার নাম সবুজে সবুজায়ন। আমাদের সঙ্গে আজ অতিথি রয়েছেন এডিশনাল ডিরেক্টর, আরবান ফরেস্ট ডিভিশন, শ্রী সঞ্জয় মজুমদার। সঞ্জয় বাবু, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। নমস্কার। আমরা প্রথমেই তো বলছিলাম যে প্রকৃতিকে নির্মল রাখতে আমাদের সবুজের প্রতি নজর দিতে হবে বা প্রকৃতিকে সবুজে ভরিয়ে দিতে হবে। এই সবুজে ভরিয়ে দিলেই তবে আমাদের মন মানসিকতা আমরা ভালো রাখতে পারবো। যোগাভ্যাসের মাধ্যমে আমরা যেমন শরীরের প্রতি যত্ন নিতে পারছি, একইভাবে মানসিকভাবে আমরা সুস্থ থাকতে প্রকৃতির উপরও নজর দিতে হবে। কি মনে করেন বিষয়টা? আপনি কথাগুলো খুব সঠিকভাবে বলেছেন। সবুজায়ন ছাড়া মানুষের মানসিক ও শারীরিক বিকাশ হয় না। যদি ধরুন যে কোনো একটা এলাকাতে যদি আপনার খুব ভালো সবুজায়ন আছে, খুব ভালো গাছ আছে, এবং ধরুন অনেক সময় গাছের যে সৌন্দর্য মানুষের মনকে এবং শরীরকে বিকাশে সাহায্য করে। সেটা কিভাবে করে? ধরুন আমি সকালবেলা আপনি হাঁটতে বেরিয়েছেন, আপনি দেখলেন যে আপনার পাড়ায় খুব সুন্দর গাছগাছালি রয়েছে, তার মধ্যে কিছু কিছু গাছে পাখি প্রজাপতি ঘোরাঘুরি করছে। আপনি দেখছেন যে খুব সুন্দর বিভিন্ন কালারের ফুল হয়ে আছে, এবং কিছু কিছু গাছের পাতারও বিভিন্ন রকম বিন্যাস থাকে এবং বিভিন্ন রকমের রং থাকে, যেগুলো মানুষের মনকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। একটা স্টাডিতে দেখা গেছে যে সোশ্যাল সায়েন্স রিসার্চ ইউএসএ, ওরা একটা স্টাডি করে দেখেছে যে যে জায়গায় খুব ভালো গাছ আছে ওই এলাকার মধ্যে আপনার ধরুন কোনো ধরনের অসামাজিক কাজ এটা এখানে কম হচ্ছে, মানুষের মধ্যে শৃঙ্খলা সেটা একটু অন্য যে জায়গায় গাছ নেই সেই জায়গা থেকে অনেকটা ভালো আছে। ইভেন আপনার ওই এলাকার যে মানুষরা আছে তাদের যে মেন্টাল হেলথ দেখা গেছে যে সে যে জায়গায় গাছ নেই তার তুলনায় প্রায় অনেকটা বেশি আছে। সেটা এটা মানে স্টাডিতে প্রুভ হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী তো এবছর ডাক দিয়েছেন এক পেড় মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছ আপনি রোপণ করুন। সেটা বসুন্ধরা মাতা হতে পারে বা নিজের গর্ভধারিণী মাতা হতে পারে। তো সেই বিষয়টাকে কিভাবে দেখছেন বা কিভাবে এই গোটা কর্মসূচি রাজ্যের তরফে বন দপ্তর কিভাবে পালন করেছে? এই উদ্যোগটা তো মানে খুব ভালো উদ্যোগ। বিভিন্ন সময়ে আমরা ধরুন আগেও আমরা দেখেছি, কিছুদিন আগে আরেকটা উদ্যোগ ছিল যেমন অমৃত বাটিকা। অমৃত বাটিকার অধীন আমাদের সারা ইন্ডিয়াতে প্রচুর গাছ লাগানো হয়েছে। আপনার বিভিন্ন ব্লক এলাকা থেকে আপনার ওই জায়গা থেকে মেরে মিট্টি মেরা দেশ, এর অধীনে প্রচুর ব্লক এলাকা থেকে ওখান থেকে মাটি অমৃত কলসে করে নিয়ে আসা হয়েছে, তারপরে আপনার অমৃত বাটিকা তৈরি করা হয়েছে। তো এই ধরনের গাছ লাগানোর জন্য আপনার বিভিন্ন ধরনের উদ্যোগ বিভিন্ন সময়কালে হয়ে আসছে। তো সেই রকম একটা নতুন একটা উদ্যোগ বা একটা নতুন ক্যাম্পেইন শুরু হয়েছে 5 জুন আমাদের এই বছরই এনভায়রনমেন্ট ডেতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই কর্মসূচি 5 জুনে উনি এটা সূচনা করেছেন। দিল্লিতে উনি বুদ্ধ জয়ন্তী পার্কে একটা বটগাছ লাগিয়েছেন। ওই গাছটি লাগানোর মাধ্যমে উনি এই কর্মসূচিটা সূচনা করেছেন। এই যে কর্মসূচি তারই অঙ্গ হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্যেও আমাদের এখানকার যে মাননীয় বনমন্ত্রী আছেন উনি আমাদেরকে এই
এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য উনি আমাদেরকে উৎসাহিত করেছেন এবং একটা কর্মসূচি উনি নিয়েছেন। তার অধীনে আমরা 5 জুলাই আমরা সারা রাজ্যে মোট 5,98,000 আমরা বৃক্ষ লাগিয়েছি, গাছ লাগিয়েছি আমরা। কোন ধরনের চারার উপর আপনারা বেশি গুরুত্ব দিয়েছেন যে পরিবেশকে নির্মল রাখার জন্য, সুন্দর রাখার জন্য? দেখুন, গাছের সিলেকশন এটা খুব ইম্পর্টেন্ট। কোন এলাকায় কোন গাছটা লাগাবো তা খুব সাইট স্পেসিফিক হয় জেনারেলি। তারপরেও আমরা সবসময় চেষ্টা করেছি যেন গাছ কখনো মানে মনোকালচার না হয়। মনোকালচার মিনস এক ধরনের গাছ যেন না হয়, গাছের মধ্যে যেন বিভিন্নতা থাকে। যেমন কোনো গাছ আপনার পর্ণমোচী বলি আমরা, হ্যাঁ, আপনার বছরে একটা সময় পাতা পড়ে যায়, আবার কোনো হচ্ছে চিরহরিত, সবসময় সবুজ, চিরসবুজ। তো আমরা সবসময় চেষ্টা করেছি যেন সব ধরনের গাছের একটা মিশ্রণ রাখা যায়, সেভাবেই আমরা গাছ লাগানোর চেষ্টা করি। এবং শুধু এটা নয় যে ধরুন আমরা খুব টল ট্রিজ লাগাচ্ছি, সেরকমও নয়। আমরা প্রয়োজনে আমরা ছোট গাছ লাগাচ্ছি যেগুলো মিডল স্টোরি, আবার যেগুলো ধরুন আর একটু ছোট লোয়ার স্টোরি বলি আমরা, মানে আপার স্টোরি, মিডল স্টোরি, লোয়ার স্টোরি। আমরা 3 স্টোরির গাছই আমরা সব জায়গায় লাগাচ্ছি, কিন্তু সেটা সাইট স্পেসিফিক, যে কোন জায়গায় কোন গাছটা লাগালে ভালো হবে, কি ধরনের গাছ লাগালে ধরুন আপনার ধরুন কোথাও জায়গা কম আছে কিন্তু ওখানে ওভারহেড ওয়্যার রয়েছে, তো এইগুলো আমরা সেভাবে আমরা সিলেকশন করে আমরা গাছ লাগাচ্ছি। তবে বিশেষ করে আমরা যে গাছগুলোতে ধরুন ফলন্ত গাছ, এগুলো আমরা লাগাচ্ছি। তারপরে ধরুন কোন কোন গাছগুলো লাগালে পরে আপনার ইনসেক্ট ওখানে তার হেবিটেট বা বাসস্থান করতে পারবে, সবকিছু আমরা কনসিডারেশন করেই আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছি। সঞ্জয় বাবু, সব থেকে চারা গাছ লাগানোর পর যেটা করণীয়, এগুলিকে রক্ষা করা, কিভাবে বেড়ে উঠবে এগুলো, এই রক্ষণাবেক্ষণের কাজটা কিভাবে করছে বন দপ্তর? আমাদের গভর্নমেন্ট একটা পলিসি নিয়েছিল 1980-র দশকে, যে আমাদের মানুষকে যুক্ত করতে হবে, মানুষকে যুক্ত করে আমাদের বন রক্ষা করতে হবে। তার জন্য সারা ত্রিপুরাতে এখন অব্দি মোট 1052টা জেএফএম কমিটি করা হয়েছে। এই কমিটিগুলি জেনারেলি গাঁও পঞ্চায়েত বা এডিসি ভিলেজ যেগুলো থাকে, ওই ভিলেজগুলোতে যারা আমাদের বনের আশপাশে যারা বসবাস করে, যারা বনের উপর নির্ভরশীল এবং সবসময় বনে ওনারা বিভিন্ন ধরনের জীবিকা অর্জনের জন্য কাজ করছেন, ওনাদেরকে আমরা ইনভলভ করে জেএফএম কমিটি আমরা গঠন করেছি। এবং ওনারা শুধু বনায়ন নয়, বন সুরক্ষার কাজেও ওনারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে। এবং আমাদের অনেকগুলো বন সুরক্ষা কমিটিও আছে, ওই জেএফএম কমিটির অধীন কিছু বন সুরক্ষা দল গঠন করা হয়েছে। আমাদের বন দপ্তরের যারা কর্মী আছেন ওনাদেরকে ওরা সাহায্য করে। আরেকটা আছে যেমন বিভিন্ন ধরনের ফিল্ড ফ্যাসিলিটেটর, তারপরে এবং বিভিন্ন স্কিমের অধীন অনেক ধরনের স্টাফ আপনার নিয়োগ করা হচ্ছে, ওনারাও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এক কথায় আমরা বলতে পারি এই জেএফএম কমিটি একেবারে চারা গাছ থেকে শুরু করে গাছটি যখন বড় হচ্ছে, সেই বড় হওয়া পর্যন্ত তারা রক্ষণাবেক্ষণ এবং কিভাবে রক্ষা করা যায় সে বিষয়টা গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, ওনারা সবসময়ই আমাদের সাথে এইভাবেই কাজ করছেন এবং ওনাদের এই বন নিয়ে ওনাদের মধ্যে একটা আগ্রহ মানে আরো বেশি বেড়ে গেছে। সঞ্জয় বাবু, আরেকটা বিষয়, শুধুমাত্র কি জুন জুলাই মাস আমরা বৃক্ষরোপণ করব বা বনমহোৎসব করব আর বাকি মাসগুলিতে করব না, কি বলবেন এই বিষয়টাতে? এমন একটা রাজ্যে বসবাস করি যেটা খুব রিচ, আপনার যেমন আপনার বায়োডাইভার্সিটি পয়েন্ট অফ ভিউতে যদি দেখেন, ত্রিপুরা রাজ্য মানে এটা খুব মানে রিচ জোন হিসেবে আপনার ধরা হয়। তো সেক্ষেত্রে আমি যেহেতু এখানে মনসুন মানে যেটাকে আমরা প্রি মনসুন শাওয়ার বলি, এটা অনেক আগেই শুরু হয়ে যায়। যেমন কখনো এপ্রিল মাস থেকে আপনার বৃষ্টি শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি এপ্রিল মাসে আমরা বৃক্ষরোপণ করতে পারি, তো সেক্ষেত্রে কি হবে যে গাছটার অ্যাডভান্স গ্রোথ হয়ে যাবে। এপ্রিল, মে, জুন, জুলাই, এই যে 4টে মাসের জন্য গাছ তার রুট ডেভেলপমেন্ট বলুন, তার গ্রোথ বলুন, তা অনেক বেশি ভালো হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যখন প্রি মনসুন শাওয়ার শুরু হয়ে যাবে, তখনই যদি সুযোগ থাকে বৃক্ষ রোপণ শুরু করে দেওয়া উচিত এবং সেটা কন্টিনিউ করবে অক্টোবর মাস অবধি। অক্টোবর মাসের পর আপনার একটু শীতকাল শুরু হয়ে যায়, মনসুনও তখন শেষ হয়ে যায়, সেখানেও আপনার আমাদের গাছ লাগানোর সুযোগ আছে। সেখানে গাছ লাগাতে হলে তার জন্য আপনাকে জল সেচন করতে হবে। ধরুন যে জায়গাগুলোতে জল সেচনের সুবিধা রয়েছে, ওইসব জায়গাতে জল সেচনের মাধ্যমে আপনি শীতকালেও গাছ লাগাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আমাদের আজকের এই অনুষ্ঠান শোনার পর প্রত্যেকেই তো চাইবে যে নিজেকে সুস্থ রাখার জন্য নিজের চারপাশ সবুজে সবুজে ভরিয়ে দিতে। তো সবুজে সবুজে ভরিয়ে দিলে তাদের মনও ভালো থাকবে, যেটা আপনি প্রথমেই বলেছিলেন যে কিভাবে মনকে ভালো রাখা যায় সবুজের মাধ্যমে।
বন দফতর থেকে মানুষ যদি চারা নিতে চায় কিভাবে নেবে সেটা? আমাদের এখানে নার্সারি আছে, যেমন আমরা 1 টাকা করে চারা বিতরণের জন্য একটা কর্মসূচি আমরা তখন আমরা 1 টাকা করে চারা বিতরণ করেছি তখন। আচ্ছা। আর এখনো আমরা ধরুন বনমহোৎসব মানতে আমরা সরকারি সমস্ত ধরনের ইনস্টিটিউশন সবাইকে আমরা বিনামূল্যে চারা দিচ্ছি, চারা লাগানোর উৎসাহিত করার জন্য। সেটা কোন কোন জায়গা থেকে মানুষ সংগ্রহ করতে পারবে? সরকারি নার্সারির পাশাপাশি আর কোথায় যাবে? সরকারি নার্সারিতেই পাবে, যেমন আমাদের এখানে শালবাগান হাতিপাড়াতে নার্সারি আছে, ওখান থেকে চারা সংগ্রহ করা যেতে পারে। এখানে আমাদের ভালো কালেকশন আছে, প্রচুর চারা আছে, তো এক্ষুনি আমরা ওখানে 10 টাকা করে চারা দিচ্ছি। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গাতে আমাদের নার্সারি আছে, ফরেস্ট নার্সারি আছে, বিভিন্ন বিটের অধীন, বিভিন্ন রেঞ্জের অধীন সব জায়গাতেই ফরেস্ট নার্সারি আছে, ওখান থেকেও চারা খুব সহজেই নেওয়া যেতে পারে। পরিবেশকে নির্মল রাখতে শুধু তো গাছ লাগালেই চলবে না, তার পাশাপাশি আরো নানানভাবে আমাদের সচেতন হতে হবে। যেমন নিজের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে, যেখানে সেখানে আবর্জনা স্তূপ করে রাখা চলবে না। সেই বিষয়টাই কি বলবেন শ্রোতাদের উদ্দেশ্যে? দেখুন, যেমন আপনার পাড়া, আপনার এলাকা, তো এটাকে যদি আপনি ক্লিন অ্যান্ড গ্রিন রাখতে পারেন, তাহলে দেখবেন যে সেটা থেকে অনেক ধরনের বেনিফিট আপনি পাবেন। ধরুন আপনার বাড়ির চারিদিকে গাছগাছালি প্রচুর রয়েছে, তো গাছ আমরা দেখেছি যে এটাকে বলা হয় ন্যাচারাল এয়ার কন্ডিশনার। তো এটা একদম এয়ার কন্ডিশনের মতো কাজ করে। আপনার চারিদিকে যদি গাছ থাকে তাহলে ওখানকার যে ক্লাইমেটিক কন্ডিশন, যেটাকে আমরা কখনো কখনো মাইক্রো ক্লাইমেট বলি, তো মাইক্রো ক্লাইমেট ওখানকার চেঞ্জ হয়ে যাবে। মাইক্রো ক্লাইমেট বিষয়টা হচ্ছে যে ওখানকার যে ময়েশ্চার কন্টেন্ট, ওখানকার যে হিউমিডিটি, ওখানকার যে আপনার হাওয়া, হ্যাঁ, সবকিছুর মধ্যে টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে। তো সেই জায়গাতে আপনার পরিবেশটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে আমরা যেমন কোন একটা এলাকার বায়োডাইভার্সিটি, তো ওই এলাকার বায়োডাইভার্সিটি এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যদি কোনো একটা এলাকাতে গাছগাছালি থাকে। তো সেই জন্য বলবো যে আপনার পাড়াটা সবুজায়নের জন্য আপনার পাড়ায় বিভিন্ন ক্লাব রয়েছে, আপনার পাড়ায় বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন রয়েছে, হ্যাঁ, তো ওগুলোর আপনি যদি সবার সাথে যোগাযোগ করেন, আপনারা যদি একটা নিজস্ব উদ্যোগ নেন, তাহলে খুব সহজে আমরা ইচ্ছা করলে আপনার প্রত্যেকটা পাড়াকে আমরা সবুজ রাখতে পারি। এবং এই যে প্লাস্টিকের বিষয়টা বলেছেন, যে ধরুন একটা নির্দিষ্ট জায়গায় প্লাস্টিক ফেলা, যেমন এএমসি যেমন বাড়ি বাড়ি থেকে আপনার গার্বেজ কালেকশন করছে, আমরা যদি সামান্য সচেতন হই তাহলেই কিন্তু আমরা এই কাজগুলো খুব সহজেই করতে পারি যে কোনো এলাকাতে। এক কথায় আমরা একটু সচেতন হলেই পরিবেশকে যেমন সবুজে সবুজে ভরিয়ে দিতে পারবো, একই সাথে আমাদের মন মানসিকতাকেও ভালো রাখতে পারবো, তাই তো? সঠিক। আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে সঞ্জয় বাবু, সব শেষে এই সবুজে সবুজায়ন এই বিষয়ে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে পরামর্শমূলক কি বার্তা থাকবে? আমি বন দপ্তরে দীর্ঘ বছর আছি, তো আমার অভিজ্ঞতা নিরিখে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। ধরুন আপনি যে জায়গাতেই বসবাস করেন, আপনি যদি যে কোনো গ্রামেই বসবাস করেন বা আপনি শহরের যে কোনো জায়গায় বসবাস করেন, গাছ যদি আপনি আপনার বাড়িতে লাগান অথবা আপনার পাড়ায় লাগান অথবা যে জায়গাতেই লাগান, আপনার মধ্যে তখন একটা অন্য ফিল আসবে। যেমন যখন গাছটা বড় হবে, গাছটা যখন খুব সবুজ হবে, যে বিষয়টা দিয়ে আমরা আজকে এখানে শুরু করেছিলাম যে এক পেড় মা কি নাম, এই কর্মসূচির মতো যেমন স্মৃতিবনের অধীন আমরা কি করি, আমাদের প্রিয়জনের উদ্দেশ্যে একটা গাছ লাগাই। যখনই আপনি প্রিয়জনের উদ্দেশ্যে একটা গাছ লাগাবেন, সেটা বড় হবে, তার মধ্যে ফুল ফল এগুলো ধরবে, তখন আপনার মনের মধ্যে একটা খুব ভালো ফিল আসবে। পাশাপাশি আপনার যে পরের জেনারেশন যেটা আসছে, তাদের জন্য তো আমাদের কিছু দায়িত্ব রয়েছে। পরের যে জেনারেশন, তাদেরকে যদি আমরা ভালো রাখতে চাই, তাদেরকে যদি একটা ভালো পরিবেশ দিয়ে যেতে না পারি, তাহলে তো আমরা কিছুই করে গেলাম না। তো গাছ লাগানোটা হচ্ছে সবচেয়ে একটা মহৎ কাজ। আমাদের যদি পরিবেশকে রক্ষা করতে হয়, আমাদের যে জায়গায় বসবাস করি তার যে এখানের যে জল আছে, জল বাতাস যাই আছে, তাকে যদি নির্মল আর সুন্দর রাখতে হয়, সেক্ষেত্রে গাছ লাগানো ছাড়া আর কোনো কিছু বিকল্প নেই। বাহ, কি সুন্দর ব্যাখ্যা দিলেন। অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় বাবু আপনাকে। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের সঙ্গে সবুজে সবুজায়ন এই বিষয় নিয়ে কথা বলছিলেন সঞ্জয় মজুমদার, এডিশনাল ডিরেক্টর, আরবান ফরেস্ট ডিভিশন। সময় হয়েছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করার। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।